রুমিন আপা, যদি যে আজকে যে 3 দল আপনাদের সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, তারা বলেছেন যে আওয়ামী লীগ দোসরদের জামায়াত এবং এনসিপিতে যোগ দিচ্ছে। যদি আমি ছোট্ট করে কিছু ঘটনার কথা বলি, আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে জামায়াত গাজীপুর আটকের পর থানা থেকে আওয়ামী লীগ নেতা শফিকুল শিকদারকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত নেতারা। 4 জানুয়ারির ঘটনা। পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী বিএনপিতে আসার জন্য আহ্বান জানিয়েছেন। নেত্রকোনা বিএনপি একই কথা আওয়ামী লীগের লোকদেরকে প্রশ্রয় দিচ্ছেন। ঠাকুরগাঁও বিএনপিতেও যোগদান করেছেন অনেকে। 22 ডিসেম্বরের রিপোর্ট যুগান্তর। একইভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যারা সন্ত্রাসী কাজে জড়িত না, সন্ত্রাসী কাজে জড়িত, গণহত্যায় জড়িত, তারা ছাড়া বাকিরা বিএনপিতে আসলে কোনো সমস্যা নেই বা বিএনপিতে যোগ দিতে পারে, আসার কোনো সুযোগ নেই। ওরা আসতে পারবে না মানে বাকিরা আসতে পারবে, বিষয়টা এরকম। আপনি কি মনে করেন যে সাবের হোসেন চৌধুরী বা আব্দুল মান্নানের মতো যারা পরিচ্ছন্ন রাজনীতিবিদ বলে জামিন পেয়েছেন, তারাও যদি দলে আসেন আপনারা তাদের নেবেন কিনা? এই ব্যাপারে মন্তব্য করার জন্য আমি উপযুক্ত মানুষ নই। আমার দলের সিনিয়র নীতি নির্ধারণী মহল আছেন, স্ট্যান্ডিং কমিটি আছেন, অ্যাক্টিং চেয়ারম্যান আছেন, চেয়ারপারসন আছেন। ওনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। তবে এখন পর্যন্ত তৃণমূলে আমাদের উপরে যে নির্দেশনা, আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি নয়, আওয়ামী লীগের সঙ্গে কোনো আতাত নয়, আপোষ নয়, আওয়ামী লীগকে দলে আনার তো প্রশ্নই ওঠে না। আমি খুবই শক্তভাবে আমার ছোট্ট 2টা উপজেলা ভাই, আমি সেই 2টো উপজেলায় আমি আমার নেতৃত্বে যে গ্রুপ, আমি খুবই স্ট্রিক্টলি সেটা ফলো করি। আওয়ামী লীগের সাথে আমার অন্তত ন্যূনতম কোনো রাজনৈতিক কোনো সংযোগ নাই। তবে হ্যাঁ, একই সঙ্গে তো আওয়ামী লীগের যারা নেতা ছিলেন, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন যে যারা কোনো ফৌজদারি অপরাধে যুক্ত নন, ফৌজদারি অপরাধ, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারা যদি ফৌজদারি অপরাধে যুক্ত নন, আওয়ামী লীগ যেহেতু এখনো নিষিদ্ধ হয় নাই, তাদেরকে আপনি নিষিদ্ধ সংগঠন করবার দায়ে অভিযুক্ত করতে পারছেন না। তাহলে আপনি আসলে তাদেরকে অভিযুক্ত কিসে করবেন, সেই প্রশ্নটাও তো থাকে। জি, ধন্যবাদ। আজকে একটি শুনলাম নাহিদের জন্মদিন ছিল আজকে, এনসিপির জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের জন্মদিন। এই উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে তাকে আগামীর প্রধানমন্ত্রী আখ্যা দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পোস্ট দিয়ে বলেছেন, যদি একটু বলতেন আসলে কিসের ভিত্তিতে তাকে প্রধানমন্ত্রী বলা হচ্ছে বা বলছেন। আমি একটু আগে বলেছিলাম সকল রাজনৈতিক দল তার আকার যেরকমই হোক, জনসমর্থন যেমনই হোক, প্রত্যেকে কিন্তু তার মতন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাওয়ার স্বপ্ন দেখে। সেই স্বপ্ন থেকে হয়তো তিনি তার দলের প্রধানকে বলেছেন। ধন্যবাদ নুরুল হক নূর। আমার কাছেও খুব কম সময়। আজকে সম্ভবত আইনমন্ত্রী আনিসুল হকের একটা দিয়েছি আমরা আদালতে যাওয়ার পথে, বা ওনার রিমান্ড মঞ্জুর হয়েছেন একটা মাদ্রাসার ছাত্র হত্যা মামলায়। আদালত থেকে বের হওয়ার পর কিছু আইনজীবী তাকে চড় থাপ্পড় মেরেছেন। বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? জিনিসটা কি আমাদের রাজনৈতিক অঙ্গনে একটু খারাপ দিকে যাচ্ছে কিনা, বা ভবিষ্যতে এটাকে কোনো এক্সাম্পল হিসেবে ধরবে কিনা ভবিষ্যতে? এটার জন্য আসলে সরকার দায়ী। আমি মনে করি যে আমরা যেটা বলছিলাম যে যারা বড় ধরনের ক্রিমিনাল তারা এখনও ধরাছোঁয়ার বাইরে, এবং কিছু কিছু লোককে ধরা হয়েছে, আবার কিছু লোককে ছাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন আপনি সাবের হোসেন চৌধুরীর কথা বললেন, আর ইত্তেফাকের ভদ্রলোকের আনোয়ার হোসেন মঞ্জু সাহেব, এরকম কয়েকজনকে ছাড়া হয়েছে। আমরা যতদূর জানি, টু বি অনেস্ট, এটা বাস্তব যে সরকারের গ্রিন সিগন্যালই তাদেরকে ছাড়া হয়েছে। সো একদিকে এইরকম একটা বিভৎস হত্যা বর্বরতার সাথে যারা জড়িত তাদেরকে বিচার করবেন, গ্রেপ্তার করে তাদেরকে ছেড়ে দিচ্ছেন, তখন ওই মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছে। এই যে যারা আসা যাওয়া করতেছে এদের তো যে কোনো সময় ছাইড়ে দিতে পারে সরকার যা করতেছে। সেক্ষেত্রে পাবলিক অনেক ক্ষেত্রে উত্তেজিত হয়েছে, মানে ওই যে হাতের কাছে পাইছি কিছু দিয়ে দিছি। তবে এটা ভালো এক্সাম্পল না, এটাকে আমরা সমর্থন করি না, কিন্তু এর জন্য আমি সরকারের দুর্বলতাকে দায়ী করি। এবং এটা ঠিক যে কোর্ট অঙ্গনে যদি এগুলো চলে, ওই যে আপনি বলছেন এটা তো ব্যাড এক্সাম্পল, সরকার কেন এই পরিস্থিতি, আজকে যেটা আমরা বলছিলাম যে সিম্পল একটা পার্টি ক্ষমতায় থাকার জন্য, একটা ইলেকশন করার জন্য অপোজিশনের 32,000 লোককে কয়েকদিনের মধ্যে গ্রেপ্তার করে জেলে ঢুকাতে পারে। আর এই সরকার মানে এতদিনেও কিন্তু 3500 নেতাকর্মীকে ওইভাবে গ্রেপ্তার করতে পারে। এটা নিয়ে কিন্তু ক্ষোভ আছে, যারা গত
16 বছরের ভুক্তভোগী। কাজী সরকার যদি হার্ডলাইনে না যায় তাহলে ওই ক্ষোভের বহিঃপ্রকাশ হাটে, বাজারে, মাঠে, আদালতে সবখানে হবে। আমি একটু আলাপ করতে চেয়েছিলাম আসলে আমাদের বিশেষ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ছোট্ট করে একটু বলতে চেয়েছিলাম আসলে এখন যে পরিস্থিতিগুলো চলছে আইন শৃঙ্খলা, বিশেষ করে যে বললেন সিদ্ধেশ্বরীতে ঘটনা, যে নারী ঘটনা, এখন যে রুমিন ফারহানা নিশ্চয়ই আগে একটা বেশ অনলবর্ষী ছিলেন, সাহসী ছিলেন, যদি বলি আওয়ামী লীগ সরকার আমলে সংসদে এককভাবে ভূমিকা রেখেছেন। একটা টক শোতে সম্ভবত আপনি বলেছেন এখন রাস্তায় বেরোতে রাতের বেলা আপনি ভয় পান, এখনো ভয় পান কিনা? দেখুন, আওয়ামী লীগের ওই সময়টা কি ছিল, আমি কিন্তু এটা জেনারেল মানুষের পার্সপেক্টিভ থেকে বলেছি, আমার একটু ব্যাখ্যা করা দরকার। আওয়ামী লীগের সময় আপনি টার্গেটেড হবেন যখন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলবেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতিটা করবেন, আওয়ামী লীগের সঙ্গে তাল না মিলিয়ে চলবেন। এখন কিন্তু কখন কার উপরে আঘাত আসবে আপনি জানেন না। ফর এক্সাম্পল, মোহাম্মদপুরে ডাকাতির হিড়িক পড়লো, আপনি কি জানতেন মোহাম্মদপুরে কি কেউ সরকার বিরোধী বা মানে কেউ জানে না হু ইজ দ্য টার্গেট। এইটা খুব ভয়ঙ্কর। টার্গেট কুড বি ইউ, টার্গেট কুড বি মি, টার্গেট কুড বি এনিওয়ান। তো সে কারণে বলছি ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না হয়, এখানে আপনি আসলে চেরি পিকিং এর মতো করে আপনি ভালো থাকবেন তা হয় না। যদি মানে ইয়েতে আগুন, এলাকায় আগুন লাগে, তাহলে মন্দির আপনি রক্ষা করতে পারবেন না, সবখানে আগুন লাগবে। এখন কি নিরাপত্তা বোধ করেন কিনা রাতের বেলা বেরোতে? দেখুন, দেশের আমি প্রথমত রাতের বেলা আসলে আমি চ্যানেলগুলোতেই আসি, আর আপনারা তো আপনাদের গাড়িতেই আমি যাওয়া আসা করি। শুধু নিরাপদ বোধ করেন। ধন্যবাদ।